খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আপনি কি জানতেন আপনার স্পেশাল ভয়েস আছে? না, এটা তো জানতাম না। আমার মা আমার ছোটবেলায় বলতো কি যে তোর কণ্ঠ এত ছিল, তুই তো মেয়ে মানুষ মতো কণ্ঠ তোর। পরবর্তীতে এই কণ্ঠটাই যে এস্টাবলিশ হয়ে যাবে এটা আমি কখনো ভাবি নাই। এটা সম্পূর্ণ খোদা প্রদত্ত। আমি এটা নিজস্ব থেকে, আমার কোনো ওস্তাদ ছিল না। আমি পত্রিকার কাটিং কেটে কেটে ওইগুলো রিহার্সাল দিতাম। আমি যখন স্কুলে পড়তাম তখন ওই পেপার কাটিং নিয়ে যেতাম। আমাকে কিন্তু কেউ শেখায়নি, আমি শিখছি নিজে নিজে। ওই হয়তো ক্লাস করতে তার মধ্যে হয়তো পড়ছে না, তখন তো টিচার বলে উঠলো যে এই ও কি করে দেখতো। তো পাশে বন্ধু বান্ধব, স্যার ও না খবর পড়ছে। কি এদিকে ডাক্তার ডেকে আমাকে বলে পড়। তা আমি ওনার সামনে পড়লাম। আমার টিচার বলে কি যে বাহ তোর খুব সুন্দর পড়িস তো, ক্লাসের মধ্যে এসব না করে বাসা বসে করবি। অনেক কথাও শুনেছে, অনেক সময় ইনসাল্ট করেছে অনেকে আমাকে, কিন্তু আমার পিছনে লেগেই ছিলাম। পড়া ফাঁকি দিয়ে কখনো স্কুলে যায়নি, এটা ঠিকই, বা আমি স্কুল ফাঁকিও কখনো দিইনি। সম্পূর্ণ ভয়েসটাকে পেশা হিসেবে প্রথম আমি নিয়েছি। আগে কিন্তু এরকম কেউ ছিল না। চাকরির পাশাপাশি যখন ভয়েস দিতাম তখন চিন্তা করলাম যে চাকরিতে যে পয়সাটা ইনকাম করি ভয়েস দিয়ে তার চেয়ে 10 গুণ বেশি করতে পারি, তো কেন চাকরি করব? এটা ফ্রি ব্যবসা করি আমি। কত বছর বয়স থেকে আপনার এই ক্যারিয়ার শুরু হয়? আমাকে তাহলে একটু পিছনে যেতে হবে। ঘটনাটা হয়েছে কি, এটা আমি পাকিস্তান আমলে কথা বলি। পাকিস্তান, আমার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত চিকিৎসক এবং ধর্মপ্রচারক, রাজনীতিবিদ, লেখক। ওনার কোরআন বাইবেল বেদ 3টে মুখস্থ ছিল। অনেক লেখাপড়া করতেন, তারপরে উদ্দাস্ত কোরআন করতেন। তা আমাদের বাসা বড় একটা রেডিও ছিল। তখন ওনকার সময় রেডিওতে আপনি এখন যেমন একটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে শব্দ শোনেন, তখন কিন্তু এরকম ছিল না। তো ওই রেডিওতে আপনি ধরুন 7টার সময় খবর শুনবেন, আপনাকে 7টা বাজতে কমপক্ষে 2-3 মিনিট আগে রেডিও খুলতে হবে। ওর ভিতরে অনেকগুলো বাল্ব জ্বলবে, তারপরে শব্দ ভেসে আসবে, এরপর আপনি শুনবেন। তা আমাদের বাসায় এরকম বড় রেডিও ছিল। আব্বা কোরআন তিলাওয়াত শুনতেন, তরজমা শুনতেন, খবর শুনতেন বিভিন্ন দেশ বলতে আপনার তখন তো আকাশবাণীর খবর আর পাকিস্তানের খবর, বাংলাদেশের খবর, এটাই হতো আর কি। পাকিস্তানের খবর, রেডিও পাকিস্তান। তো আমি তখন খুব ছোট, আমি মাকে বলতাম যে আমি এর মধ্যে কারা কথা বলে। তা আমার মা বলছে ছোট ছোট মানুষ আছে মধ্যে কথা বলে, তুমি ঢুকতে পারবা না। তো এইটা আমার মনের মধ্যে খুব ই করলো যে আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না, না দেখতে পারবো না। তো আমাদের খুলনা 2তলা 3তলা বাড়ি, তো 3তলা 2তলা বাড়ির উপরে একটা বড় উঁচু টেবিলের উপরে রেডিওটা থাকতো, প্লাগ লাগানো থাকতো ওখানে। আমার আব্বা ডাক্তারি করতো, নিচে পেশেন্ট রুম, সবাই নিচে থাকতো। দিনের বেলা, রাতের বেলা সব উপর চলে যেতাম আমরা। আমি সবার চোখের আড়ালে ওই রেডিও থেকে মানুষ দেখবো বলে পিছন থেকে বোর্ডটা খুলেছি। খোলার সময় কারেন্ট ডাকলো, আমার কারেন্ট থেকে ওটা নিয়ে পড়ে গেলাম। তো উপর থেকে পড়লে তো সত্যি মানুষের টের পায়। তো উপর নিচের থেকে আব্বা আম্মা উপরে গিয়ে বলেন তুমি জানি কি করো। আমি রেডিওটা আমার বুকের পড়ে কারেন্ট লেগে পড়ে গেছে, তখন আমার ভয় পাচ্ছি খুব। আমি ওর মধ্যে মানুষ খুঁজছিলাম কারা কথা বলে। তোমার কে তোমার কে বললে এসব কথা বলে? মা। তখন আমার মাকে আব্বা একটু রাগারাগি করে, তুমি এসে তো মিথ্যাটা বলছো না তাকে। বলে জানে নাকি, বোঝে নাকি, এসব কি বলবো? বারবার জিজ্ঞেস করে কি কথা। ওই যে নেশাটা আমি পেলাম না, মানুষ কিন্তু কথা বলে। এরপরে আস্তে আস্তে বড় হয়েছি, পড়াশোনা করেছি। যখন 5-6-এ পড়ি, তখন মার্কনির ওটা পড়লাম। তখন আমি বুঝলাম যে এ তো মানুষের ওর মধ্যে যায় না। মানুষ ওখান থেকে আরেক জায়গা থেকে কথা বলে, প্রচার ভবন থেকে কথা বলে প্রক্ষেপণ ভবনে যায়, সেখান থেকে আমরা শুনি। উইদিন এ সেকেন্ড আমাদের কাছে কণ্ঠটা চলে আসে, তাই না? সেকেন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ড আসে আর কি। ওই তখন থেকেই। তখন খবর শুনতেন পাকিস্তানের খবর, রেডিও পাকিস্তান। খবর পড়তেন কারা কারা, মুজিবুর রহমান খান, তারপরে আরো কারা, কাফি খান, ওনারা পড়তেন। ভারত থেকে আকাশবাণী থেকে পড়তেন নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস। বিজন বোসের কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগতো। ভারী একটা কণ্ঠ,
মানে আমাকে খুব আকৃষ্ট করতো। তো উনি যখন খবর পড়তেন, ওনার স্টাইলটা আমার এখনো ওর কানে ভাসে। আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, এভাবে উনি শুরু করতে আর কি। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনে হয় নেহরু। তো তখন থেকে আমি শুনতাম এবং ওই সময়ে আমি ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যাই। তো ওইভাবেই কিন্তু যখন শুনতাম আমি ওই তখন থেকে কিন্তু পত্রিকা, আমার বাসায় পত্রিকা ছিল, আব্বা প্রত্যেকদিন পত্রিকা পড়তেন অনেকগুলো। আমার মা পড়তেন বেগম পত্রিকা, তখন বেগম পত্রিকা ছিল, তারপরে ইত্তেহাদ ছিল, পূর্বদেশ ছিল, জাহানে নাও ছিল, আজাদ ছিল। এই পত্রিকাগুলো পড়তেন। আমি পত্রিকা কাটিং কেটে কেটে ওইগুলো রিহার্সাল দিতাম। আমি যখন স্কুলে পড়তাম তখন ওই পেপার কাটিং নিয়ে যেতাম। আমাকে স্কুলে এটা এটা এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার, মানে নেশা। আমাকে কিন্তু কেউ শেখায়নি, আমি শিখছি নিজে নিজে। ওই হয়তো ক্লাস করছি, তার মধ্যে হয়তো পড়ছিলাম, তখন তো টিচার বলে উঠলো যে এই ও কি করে দেখতো। তো পাশে বন্ধু বান্ধব, স্যার ও না খবর পড়ছে। কি এদিকে ডাক্তার ডেকে আমাকে বলে পড়। তা আমি ওনার সামনে পড়লাম। আমার টিচার বলে কি যে বাহ, তোর খুব সুন্দর পড়িস তো, ক্লাসের মধ্যে এসব না করে বাসায় বসে করবি। অনেক কথাও শুনেছে, অনেক সময় ইনসাল্ট করেছে অনেকে আমাকে, কিন্তু আমার পিছনে লেগেই ছিলাম। পড়া ফাঁকি দিয়ে কখনো স্কুলে যায়নি, এটা ঠিকই, বা আমি স্কুল ফাঁকিও কখনো দিইনি। যাই হোক, ওই চর্চা করতে করতে 1969-এ যখন খুলনা বেতার চালু হলো, নিজস্ব অনুষ্ঠান হতো না, ঢাকা রিলে করতো ওরা, মানে করাচির অনুষ্ঠান, পাকিস্তানের অনুষ্ঠান, ওখান থেকে তার ঢাকা হয়ে আমাদের ঢাকার অনুষ্ঠান শুনতাম। একবার শুরু হলো, তখন আমাদের হঠাৎ করে আমি তার মধ্যে নিজেকে কিন্তু তৈরি করে ফেলেছি এমন ভাবে। হ্যাঁ, না, আমি এমন ভাবে নিজেকে প্র্যাকটিস করেছি, আমি আমার প্রতি একটা আত্মবিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞ যে আমি যদি সুযোগ নিতে চাই আমি পাবো, ইনশাল্লাহ পাবো। কারণ আমি ওইভাবে নিজেকে তৈরি করেছি, এটা অভিনয়ের ক্ষেত্রেই হোক, উপস্থাপনার ক্ষেত্রে হোক, অনুষ্ঠান মানে ঘোষক হিসেবে হোক বা নিউজ রিডিং এ হোক, আমি ওইভাবেই নিজেকে তৈরি করে ফেলেছিলাম। যথারীতি একবার রেডিও থেকে ঘোষণা দিল যে খুলনা বেতারের আঞ্চলিক অনুষ্ঠান শুরু হবে, আমরা কিছু অনুষ্ঠান ঘোষিকা নেব, আপনারা যারা আসতে চান তারা দরখাস্ত করেন। তারপর আমি তো অলরেডি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করে ফেলছি। তৃতীয় দিন অডিশনের জন্য আমি পরীক্ষা অ্যাপ্লাই করলাম। তৃতীয় দিন আমার পরীক্ষা, ওই 280 দিনের মতো হয়ে গেছে। ওই দিন আমাকে যখন স্টুডিওর মধ্যে ঢুকে বলে কি তুমি তোমার নাম বলবা, অ্যাড্রেস দেবা, তারপর পড়া শুরু করবা, বাতি জ্বলবে, অন এয়ার বাতি জ্বলবে, তখন পড়া শুরু করবো। আমি এবার শুরু করলাম। ওপেনিং কেবল দিয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে ডেকে নিয়েছে ভিতরে। আমরা গত 2 দিন ধরে এত অডিশন নিচ্ছি, কিন্তু এইরকম তুগর তো আমরা পাইনি কখনো। তুমি কোনখানে কাজ করেছো? না। এই শিখলে কোথার থেকে? তখন আমি বললাম যে এইভাবে। তুমি কিন্তু তুমি পাস হয়ে গেছো। আমি আমি শুনে তখন নিজেকে ধরে রাখতে পারিনি। সেদিনের কথা মনে হলে আমার এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। যাই হোক, সেদিন অনেক ভালো লেগেছিল না আসলে? ভালো মানে কি, যে পরিশ্রম, আমার একটা জিনিস কি, পরিশ্রম মানুষকে সার্থক করে তোলে। তো দেখলাম চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে মানুষ সাকসেসফুল হয়। এটা সর্বক্ষেত্রে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। এখন আপনি ধরেন, আপনার যদি মনে করে থাকেন যারা উপস্থাপক তাদের কণ্ঠ ভারী হতে হবে, নট দ্যাট। ভারী কণ্ঠ হলেই যে সে ভালো উপস্থাপক তা কিন্তু না। উপস্থাপন একটা অন্য জিনিস। কথা হচ্ছে যে পাশ তো মুখে মুখে হলো, কিন্তু কবে থেকে করব এটা তো আমি জানি না। তা আমি অপেক্ষা আছি কবে ডাকবে। মানে
একটা অস্থিরতা কাজ করতো আমার মধ্যে। আমাদের হ্যাঁ, তো আমাদের দোতলা বিল্ডিং ওটা আবার মেন রোডের সঙ্গে, তো তো একদম একদম খুলনা যশোর ঢাকার যে রাস্তাটা মেন রোড, ওই রোডের সঙ্গে আমাদের বাসাটা। আমাদের তখন ব্রডকাস্টিং হাউস হয় নাই খুলনা বেতারের। আমরা ট্রান্সমিটারে ডিউটি করতাম খুলনা শহর থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে, যেটা এখন খুলনা ইউনিভার্সিটি হয়েছে। ওইখানটায় ছিল আমাদের ট্রান্সমিটার। হঠাৎ একদিন আমার তো না, এর আগে বলি, আমি তখন মানে আমার জন্য নিচের তলায় একটা রুম বরাদ্দ হলো। আমার আব্বা বলে, তুমি এই রুমে তাকে পড়াশোনা করো, তুই দোতলায় উঠে রাত জেগে পড়াশোনা করো, তো তোমাকে দরকার নেই, তুমি নিচের রুমে থাকো। শীতকালের রাত, ভোরবেলা, জানুয়ারি মাস, খুব টনটনা শীত। হঠাৎ করে বাইরে থেকে গাড়িতে হর্ন দিচ্ছে, কলিং বেল দিচ্ছে বাইরে থেকে। আমার আব্বু উপরে বারান্দা থেকে নিচে এসে বলে, কে? তো গাড়ি থেকে বলে, আমার রেডিও থেকে এসেছি, ভেতর থেকে। কাকে চাচ্ছেন? বলে, সেই ইসমত তো নামে এখানে কেউ আছে? বলছে, আমার ছেলে। তাকে কি দরকার? আমি যে পাস করেছি বা কিছু, এটা কিন্তু আমি বাসায় কারোর সঙ্গে আলোচনাও করি নাই, মানে নিজের মধ্যেই রেখেছে। নিজের বলিনি। আর তো আমি একটা জায়গায় যেতে গেলে, পৌঁছতে গেলে সবাইকে বলে একটা মানে ইয়ে সৃষ্টি করতে দরকার নেই। এটা একটা থাকুক, থ্রিল থাকুক, কাজ করুক নিজের মধ্যে। তখন আমারটা খুব ডাকা ডাকে উপর থেকে আমার আব্বা নিচে আসেন, এই ভেতর থেকে লোকজন এসে তোকে ডাকে। আমি তখন হকচ হয়ে গেছি, কি? বারান্দায় গিয়ে নিচে ওখান দরজা খুলছে, তোহানা রেডি হয়ে চলে আসেন আপনি, আপনার আজকে ডিউটি আছে, প্রথম ডিউটি। তখন আবু ইউনুস নামে একজন অ্যানাউন্সার ছিলেন, তিনি রাজশাহীতে থাকতেন, রাজশাহীর রেডিও থেকে উনি এসছেন এখানে, এই একজন ওনাকে। আর মূলত ওই তখন অডিশনে আমি প্রথমই হলাম আর কি, আমার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকজন হলেন। সবচেয়ে বড় ব্যাপার কি, ওই দিন রেডি হয়ে যাওয়ার সময় আমি নিজের স্থির থাকতে পারছি যে কখন আমি করব। হ্যাঁ, তো বেতার একটা নিয়ম ছিল কি তখন, যে যারা প্রথম নতুন নতুন আসে তাদেরকে দিয়ে উপস্থাপনা করানো হয় না, ঠিক তা না, তবে ভালো অনুষ্ঠানগুলো তাদেরকে দেওয়া হয় না। বটজোর কি দেওয়া হয়, এখন শুনবেন যন্ত্রসঙ্গীত, এতক্ষণ যন্ত্রসঙ্গীত শুনলেন, এইটুকুই বলা হতো, এর বেশি বলতে দিত না। কিন্তু আল্লাহর রহমতে আমি যখন প্রথম গেছি, প্রথম উপস্থাপনায় প্রথম আমি একদম শুরুটা আমি করেছিলাম রেডিও বাংলাদেশ খুলনা। তখন রেডিও ছিল বাংলাদেশ বেতার, খুলনা ছিল না, রেডিও বাংলাদেশ খুলনা। আমাদের প্রথম অধিবেশন, আসসালামু আলাইকুম, আমাদের প্রথম অধিবেশন শুরু হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় আমি সৈয়দ ইসমত তোহা, আর আমার সঙ্গে যদি কেউ থাকে তাহলে থাকলো। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে, ব্যাস। আমি এভাবে করতাম। ঢাকার অনুষ্ঠান এটা হচ্ছে আধা ঘন্টা হয়তো হলো, কি 1 ঘন্টা হলো, তারপর আবার খুলনা আঞ্চলিক অনুষ্ঠান শুরু হলো, হয়তো গানের অনুষ্ঠান শুরু হলো। এতক্ষণ ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো, দিয়ে তারপরে আমরা যেতাম আবার নিজস্ব অনুষ্ঠান। এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকলো। পরবর্তীতে অনুষ্ঠানের সীমারেখা বাড়লো, অনুষ্ঠান হচ্ছে এইভাবে আস্তে আস্তে অনুষ্ঠান উপস্থাপনা থেকে সংবাদ পাঠক। অনেক দূরে তো ট্রান্সমিটারে গিয়ে করতে হতো, তখন দূরে ওখানে অনুষ্ঠান করতে অনেক সময় দেখা গেল কি যে নিউজে আসতো না, তখন আমরা পড়তাম ওখানটা মার্ক করা থাকতো, AOD মার্ক করা থাকতো, তার মানে অ্যানাউন্সার অন ডিউটি, যারা থাকবে তারা করবে। তার মানে কথা হচ্ছে কি যে অনুষ্ঠান ঘোষক হতে গেলে বা রেডিও থেকে অনুষ্ঠান করতে গেলে তাদেরকে অনেকগুলো দিকে করতে হয়, অভিজ্ঞতা রাখতে হয়। যেমন নিউজ রিডিং এর প্রতি আমার তো ছিল, নিউজের প্রতি আমার আকর্ষণটা সবচেয়ে বেশি ছিল। এই জন্য আমি ওটাতে দ্রুত উপস্থাপনা থেকে নিউজ রিডার হয়ে গেলাম। ড্রামা, ওটা আমি প্র্যাকটিস করতাম এক সময়, সেটা সাকসেসফুল আল্লাহর রহমতে। আমি বেতারে কোনো জিনিস আমি করিনি এমন করে না, কেবল আমি সঙ্গীতটা আমি চর্চা করিনি, তবে চেষ্টা করেছিলাম গানের জন্য। আমি গান গাওয়ার জন্য খুব আগ্রহ ছিল আমার, প্র্যাকটিস করেছিলাম।
2 মাস ক্লাস করার পরে চিন্তা করলাম কি যে দূর আর আমার পাতা নিচে এইগুলো আর ভালো লাগে না, উচিত এটা করি। ওটা যদি আমি করতাম ওটা ভালো করতে পারতাম। একটু জানতে চাচ্ছি বর্তমানে কিভাবে আপনার সময় অতিবাহিত হচ্ছে? আমি তো কাজের মানুষ, খুব কাজ পাগল আমি। যেদিন আমার কাজ থাকার সেদিন আমি মানে পাগল হয়ে যাই। আমি রোজই কাজ করি, কাজের মধ্যে আছি, কাজ করি, কাজ থাকি বিভিন্ন জায়গায়। গতকাল আমি এখনো তো বেরোতাম, এখনো আবার উঠবো, একটু উঠে আবার কাজ করব। কাজ ছাড়া থাকতে পারি না, এটা আমার অভ্যেস। আমি কোনো সময় যেমন অনেক রাত জেগেও কাজ করি। আমি কাজ ছাড়া থাকবো কি করে? আমার তো আর কাজ ছাড়া করার উপায় নেই। কত বছর ধরে এই ক্যারিয়ারে আছেন? আপনার বয়স কত হচ্ছে এখন? প্রায় 30 বছর। আপনার জন্মের বহু আগে থেকে, তাও ধরেন 52-53 বছর। 53 বছর অতিবাহিত করেছেন। এখন আসলে সে কাজের মধ্যে আছেন, এখনো কাজ ছাড়া হয়? এখনো কাজ করি, প্রত্যেক দিনই কাজ করি, এবং এটা আমার নেশা পেশা দুটোই। কত বছর কাজ করবেন আর? আল্লাহ যে কদিন আমাকে হায়াত দিয়েছেন, হয়তো আমার যতক্ষণে কন্ট্রোলটা থাকবে ততদিন কিন্তু কাজ করবার ইচ্ছা আছে। এবং এটার পরিষ্কার কথাই যে আমাদের কোনো রিটায়ারমেন্ট নাই। কন্ট্রোল যতদিন আছে ততদিন হয়তো আমাকে দিয়ে কাজ করাবেন। আমি এখনো পর্যন্ত কাজ করি এই জন্যে। তো ডকুমেন্টারি, বিজ্ঞাপন বা এই জাতীয় কন্টেন্ট যত কাজ সব আমি করি। সৈয়দ ইসমাত তোহার যে স্পেশাল ভয়েস, স্পেশাল কণ্ঠ, এটা কি তিনি নিজে আবিষ্কার করেছেন নাকি অন্য কেউ আবিষ্কার করেছে? না, এটা শুনেন, এটা সম্পূর্ণ খোদা প্রদত্ত। মানুষ অনুশীলন করে যতটুকু আসতে পারে তার চেয়ে বেশি আসতে পারে মানুষের। এটা প্রকৃতি থেকে আল্লাহ প্রদত্ত একটা কণ্ঠ যখন আল্লাহ দিয়ে দেন, তখন সে প্রশিক্ষণ নিয়ে অনেকে কাজ করছে, এখনো করছে। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ যেটা দান করেন, আল্লাহর উপরে খোদগারি করার তো অধিকার কারো নাই। সুতরাং আমি এটা নিজস্ব থেকে, আমার কোনো ওস্তাদ ছিল না, আমার কোনো মানে আমাকে অনুপ্রেরণা দেওয়ার কেউ ছিল না। একেবারে কথাটা মানে সত্যিও না, যিনি ছিলেন তাকে আমি কখনো চোখে দেখিনি। তার কণ্ঠ শুনে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই লাইনে কাজ করতে শুরু করেছি। আপনি কি জানতেন আপনার স্পেশাল ভয়েস আছে? না, এটা তো জানতাম না। আমার ছোটবেলায় বলতো কি যে তোর কণ্ঠ এত চিকন, তুই তো মেয়ে মানুষ মতো কণ্ঠ তোর। হ্যাঁ, আমার মা বলতো কথা। তো আল্লাহর কারিশমা এগুলো। পরবর্তীতে ছোট সময় যখন ছিলেন তখন আপনার চিকন কণ্ঠ ছিল এবং মেয়েদের মতো কণ্ঠ ছিল। হ্যাঁ, এরকম আমার মাই আমার বলতো। কিন্তু পরবর্তীতে এই কণ্ঠটাই যে এস্টাবলিশ হয়ে যাবে এটা আমি কখনো ভাবি নাই। এই লাইফে আসলে কতগুলো কাজ হয়েছে এখন পর্যন্ত এবং কি কি ধরনের কাজ হয়েছে? লাখ পার হয়ে গেছে মনে হয়। কি কি ধরনের কাজ? আর এটা উপস্থাপনা, অনুষ্ঠান ঘোষণা, নিউজ রিডিং, তারপরে কবিতা আবৃত্তি, মানে কণ্ঠের পরে যত কাজ। ডকুমেন্টারি তো সর্বোচ্চ, এখন তো 95-98% ডকুমেন্টারি আমি করি বাংলাদেশে। যখনই কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ডকুমেন্টারি করার কথা ওঠে তখন আমার নামটি আগে ওঠে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে শুকরিয়া করি। সরকারি, বেসরকারি কোম্পানি, প্রপার্টনারশিপ বলেন, তারপরে আপনার ব্যাংক, বিমা, অফিস, ইন্ডাস্ট্রি, এগুলো যত ডকুমেন্টারি বাংলা, ইংলিশ আমি করি। আমি বিজ্ঞাপন বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি 4টা ভাষা করেছি। সে জনপ্রিয় কিছু কাজের কথা যদি বলতেন এবং সেগুলো এখন মনে আছে কিনা, বিজ্ঞাপন থেকে শুরু করে বা কিছু জনপ্রিয় যা এখনো প্রতিটা মানুষের হৃদয়ে আছে, দেশের যে বিজ্ঞাপনগুলো করেছে। বিজ্ঞাপন এখন তো তোর মনে নেই। যখন আমাদের আসলো বাংলাদেশে, যখন মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন যত বিজ্ঞাপন, চাই গ্রামীণ ফোন হোক, রবি হোক, এয়ারটেল হোক, যে কোনো কোম্পানি হোক, সব কোম্পানির অ্যাড আমি করেছি, সব কটার। আর এত তোর মনে থাকে না। ইবনে সিনা যে অনুষ্ঠান এখনো পর্যন্ত যায়, যে প্রত্যেক ওদের যতগুলো প্রতিষ্ঠান আছে, হসপিটাল, ওখানে ইনডোর যতগুলো যায় সবই আমার করা। এত কষ্টের কথা মনে থাকে না এগুলো, এখন তো ভুলে যাই সব প্রচুর। এখন আর কাজের প্রতি আগ্রহ থাকলেও কাজ করার মতো মানে শক্তি পাই না, এনার্জি থাকে না।
এই আপনি বসে থাকতে দেখুন কতবার কত রকম ফোন আসতো, একটার পর একটা ওই ডকুমেন্টের জন্য ফোন আসতো। কিন্তু তো এইভাবেই আমার দিন চলে যাচ্ছে আল্লাহর রহমতে। যতক্ষণ কাজ করি ততক্ষণ ভালো লাগে, কাজ যখন থাকে না তখন অস্থির হয়ে যায়। এইটাই হয় আর কি। স্মৃত হওয়ার মতন একজন কিংবদন্তি মানুষকে আমরা আবারও পাবো কিনা, কি মনে করেন? ইনশাল্লাহ দোয়া করেন। আমি তো বললাম আল্লাহ যতদিন আমার হায়াত রেখেছেন আমি কাজ করে যেতে চাই। আপনার অবর্তমানে কাউকে রেখে যাবেন কিনা, কাউকে তৈরি করেছেন? শোনেন, অনেকেই চেষ্টা করে, অনেকে চেষ্টা করছে, অনেকেই হয়, অনেকেই তৈরি হয়েছে, কাজ করছে তারা। তবে একটা জিনিস কি, সম্পূর্ণ বয়সটাকে পেশা হিসেবে প্রথম আমি নিয়েছি। আগে কিন্তু এরকম কেউ ছিল না। আমি প্রথম চাকরি করতাম, অবশ্য চাকরির পাশাপাশি যখন বয়স দিতাম তখন চিন্তা করলাম যে চাকরিতে যে পয়সাটা ইনকাম করি বয়স দিয়ে তার চেয়ে 10 গুণ বেশি করতে পারি, তো কেন চাকরি করব? এটা ফ্রি ব্যবসা করি আমি। আমি দীর্ঘদিন কাজ করার পর যখন ঢাকা আসলাম 1985 সালে, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার কণ্ঠে যদি পবিত্র কোরআনের 30 পারার তর্জমা যদি করতে পারতাম, আমার ওইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস হবে। এবং আল্লাহর কাছে সেটা চেয়েছিলাম। ওই নিয়তটা আল্লাহ আমাকে তার 2 সপ্তাহ মধ্যে পূরণ করেছেন। আপনি ইউটিউবে কোরআনের তর্জমা শুনবেন, সেটা কিন্তু অনেকেই করেছেন। তবে আল কোরআন একাডেমি লন্ডনের ডিজি সাহেব হাফিজ মুনির সাহেব যেটা আমাকে দিয়ে করেছেন, ওইটা শুনে দেখবেন। ওইটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এবং এটা কিন্তু সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা, তারা আমার এটাই শোনেন, এখনো পর্যন্ত মানুষ শুনছে, পর্যন্ত শোনেন এটা।